জনাব তারেক রহমানের আসার সাথে হাদির মৃত্যুর সম্পর্ক, হাদির মৃত্যু বলবো, হাদিকে হত্যা করার সম্পর্ক অনেকখানি মিলিত রয়েছে। এটা জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি চ্যালেঞ্জের সাথে এটাকে নিয়েছেন, এবং যেদিন হাদিকে হত্যা করা হলো সেদিনই জনাব তারেক রহমান কিন্তু ঘোষণা দিয়েছে তিনি 25 তারিখ দেশে আসবেন। সুতরাং অনেকেই অবাক হয়েছেন যে এরকম একটা মৃত্যু সংবাদের দিন একটা খুশি সংবাদ জনাব তারেক রহমান না দিলেও পারতেন, ইত্যাদি ইত্যাদি। কেন দিয়েছে এটার জন্য গভীর পর্যালোচনার তেমন প্রয়োজন নেই। যারা বোঝার তারা বুঝেন যে তারেক রহমান কোনোভাবেই। শুনুন, 4 মিনিট থেকে 5 মিনিট একটু আমার ভিডিওটা দেখুন। আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন, এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাদের সবার সহায়তা লাগবে, না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না। হ্যালো, আমি আবার আসলাম আপনাদেরকে। আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। হাদির ঘটনার সাথে কে জড়িত? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আমি আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। সাইফুর রহমান সাহেব লাইভে এসে চাঞ্চল্যকর দিয়েছে উসমান হাদির হত্যার বিষয় নিয়ে, যা শুনলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, আমরা জানি উসমান হাদির খুনি ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু তার কয়েকটা ভিডিও বার্তায় দেখা যাচ্ছে সে নিজের মুখে স্বীকার করলো সে দুবাইতে আছে। অ্যাকচুয়ালি সে কোথায় আছে? এটা অনেকের মনে প্রশ্ন। অনেকেই বলতেছে যে উসমান হাদির খুনি এই বাংলাদেশেই লুকিয়ে আছে। আর উসমান হাদির হত্যার পিছনে কারা জড়িত? আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। সম্পূর্ণ ভিডিওগুলা দেখে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, চলেন আমরা উসমান হাদির ঘটনার সাথে শুধু কি শুটার ফয়সাল দায়ী কিনা, সাইফুর রহমান সাহেবের একটি বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আসি। হুমকির সাথে তিনি বোঝাপড়া করেননি, কম্প্রোমাইজ করেননি। তিনি তার জায়গাতে তার মায়ের পদ তিনি অনুসরণ করছেন, তার বাবার পথ। আমার একটা প্রস্তাব আজকে এখানে আছে, আপনারা অনেকেই অনেকভাবে এটাকে নিতে পারেন, দেখতে পারেন। আমার কাছে প্রস্তাবটা হলো যে একজন বিপ্লবী প্রায় 17-18 বছর তার রাজনৈতিক কারণে তিনি দেশ থেকে বিদেশে ছিলেন। পৃথিবীর বহু দেশে এরকম বিপ্লবীরা কিন্তু বহু বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করে, এবং ইতিহাসে এগুলি অনেক বিপ্লবের পংক্তিতে লেখা থাকে। বিপ্লবী ভাষায় তাদের এই ধরনের ভূমিকাগুলিকে ইতিহাসের অংশ হিসেবে লেখা থাকে। আমি জানি না তারেক রহমানকে কীভাবে আমাদের ইতিহাস কীভাবে বিবেচনা করবে, তার মা, তার নিজের ত্যাগ, তার বাবার ত্যাগ, সব কিছু মিলিয়ে বাংলা পৃথিবীতে খুব কম সংখ্যক রাজনৈতিক পরিবার আছে যে এরকম ধরনের ত্যাগ, এরকম ধরনের কষ্ট বুকে নিয়ে যুগের পর যুগ রাজনীতি করে গেছে। তারেক রহমান সাহেব তিনি 25 তারিখ দেশে আসবেন। আজ আমাদের বিপ্লবী হাদির মৃত্যু হয়েছে। আজকে হলো 17 তারিখ, 17 তারিখ তো, হ্যাঁ। আর মাত্র হাদিকে দেশে আনতে আরও 4-5 দিন লাগবে সব মিলিয়ে। আর জনাব তারেক রহমান আসবেন 25 তারিখ। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু হাদির মৃত্যুর আমরা মনে করি, জানি না এটা বোধধারা, পলিটিক্যাল বোধধারা, বুড়ো বুড়ো মস্তিষ্কের মানুষগুলি যেগুলি হাঁটতে পারে না, এগুলি অনেক জ্ঞান নিয়ে চলে, এরা কীভাবে তারেক রহমানকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমান সাহেব যদি আসেন, তিনি এসে সরাসরি 10টায় নামবেন, তিনি 12টায় হাদির জানাজার নামাজে তিনি অংশগ্রহণ করবেন। তার এই ঐতিহাসিক আগমনের সাথে ঐতিহাসিক হাদির, বিপ্লবী হাদির শেষ বিদায় তার জানাজার মাধ্যমে তাকে তারেক রহমান দেবেন। দেওয়ার মাধ্যমে তারেক রহমান সারা বিশ্বকে বুঝিয়ে দেবেন যে হাদির মৃত্যুর মাধ্যমে তারেক রহমানকে দেশে ফেরার বিরুদ্ধে একটা কি বলবো, একটা হুমকি দেওয়া হয়েছিল, একটা বাধা হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। সব কিছুকে তিনি অগ্রাহ্য করে তিনি বিপ্লবী ভূমিকায় বাংলাদেশে এসেছেন। তিনি 24-এর বিপ্লবের অংশীদার হিসেবে তিনি এভাবে আরেকটি বৈপ্লবিক অবস্থানে তিনি জানান দিয়েছেন যে তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, যতই তার বিরুদ্ধে হুমকি দেওয়া হোক, তিনি বাংলাদেশের মাটিতে এসছেন, এবং সেটি এমন এক দিনে এসছেন যখন তার জন্য যেই বিষয়টাকে হুমকি হিসেবে দেখা হয়েছে, সেই বিষয়কেই তিনি শেষ পর্যন্ত তার আশার সাথে সম্পৃক্ত করবেন, মানে হলো জানাজা নামাজের মাধ্যমে। এটি ইতিহাসের বড় একটি অংশ জুড়ে থাকবে। আমার এই প্রস্তাবটি বিবেচনা করতে পারেন যারা বোদ্ধারা রয়েছেন, মাথামোটা বোদ্ধারা রয়েছেন বিএনপির, তাদের মাথায় এগুলি নিয়ে বহুত খেলা খেলতে পারে। তারা মনে করে তাদের চেয়েও জ্ঞানী গুণী পৃথিবীতে আর কেউ নেই, যে কারণে 17 বছর কোনো ধরনের কিছুই করতে পারে নাই। এখন আবারও তারা বিভিন্ন আমাদের পরামর্শকে
তারা তুড়ি মেরে উড়িয়ে তারাই তাদের মতো করে পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সুবর্ণ সুযোগকে নাকচ করে শুধুই ব্যর্থতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। তো আমি বিশ্বাস করি আমার এই প্রস্তাবটুকু জনাব তারেক রহমান যদি সম্ভব হয়, আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করেন যে এরপর নিরাপত্তার কথা অনেকে উঠাতে পারেন, নিরাপত্তা বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় নিরাপদ জনপদ আর কখনোই হয়নি, কখনো হবেও না, যেটি আগামী 25 তারিখ জনাব তারেক রহমানের জন্য সাধারণ মানুষ যেভাবে আসবে ঢাকা জুড়ে, এবং যদি হাজির দুঃখিত যদি আমাদের ওসমান হাদির সেদিন শেষকৃত্যটি করা হয়, জানাজার নামাজ পড়া হয়, সেখানে যদি এই দুটি বিষয় যুক্ত হয়, এটি শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই থাকবে না, সারা বিশ্বের ইতিহাসে একটা বড় অংশ জুড়ে স্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি বড় বড় যে স্মরণীয় বিষয়গুলি এভাবেই হয়, কাকতালীয়ভাবে এভাবেই জুড়ে গিয়ে ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। দেখতে পারেন বিবেচনা করে। আর সামনের এই হাদির জানাজার নামাজের এখানে দাঁড়িয়েই তারেক রহমান জাতির উদ্দেশ্যে হয়তো তার আগামীর পরিকল্পনা হাদির সামনেই তিনি কিছু শপথ প্রতিজ্ঞা করতে পারেন, যেটিকে তার 17 বছর পর বাংলাদেশের আগমনের পর নতুন করে বিপ্লবী এক আমি বলবো রুদ্ধ দ্বার উন্মোচিত করবেন তিনি। যে উন্মোচিত দ্বারের মধ্য দিয়ে তিনি হেঁটে চলবেন, বাংলাদেশের ভবিষ্যৎকে তিনি হাদির স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করবেন। এটি হোক তার ফিরে আসার প্রথম দিন, আমরা যেভাবে দেখতে চাই। হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে চাচ্ছি না। প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান এবং যদি উদাহরণ স্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতির আদর্শ, যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে। হাদি কিন্তু কোনো দলের ছিল না, আপনাদের মাথায় রাখতে হবে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার, কোনো রাজনৈতিক দল নয়। হাদি সবার জন্য কথা বলতো, হাদি দেশের জন্য কথা বলতো, হাদি সবচেয়ে বড় কথা হাদি সার্বভৌমত্বের জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে। আমরা হাদির হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্ট্যাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আমি যেটা বলতে চেয়েছি যে বন্ধুরা, আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না। আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পথ পরিবর্তন হচ্ছে, এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে। স্বাভাবিক হবে। আমরা খুবই আনন্দিত যে এত বছর পর, ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র 2 মাস পর, বরাবর 2 মাসও না, আর মাত্র 1 মাস 12 দিন পর। চিন্তা করছেন, অনেক কাছে চলে এসছে। এখন এই জানুয়ারি শুরু, জানুয়ারি আর ফেব্রুয়ারির 12 তারিখ, আর 1 মাস 12 দিন 11 দিন পর। সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না। হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে। এই সরকার, বর্তমান সরকার পারবে না, এটা স্পষ্ট। এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করবো জাতিকে, আমরা তাদের পক্ষে নির্বাচনে প্রচারণা করব। প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে, বর্তমানে যারা প্রধান 2 দল রাজনীতি করছে, মুখোমুখি অবস্থানে রয়েছে, এখন বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে। শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে, ধরাছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন, এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না। হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে, এর পেছনে যারা পরিকল্পক রয়েছে, এর পেছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন, তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে। আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাদি কিন্তু মাত্র 32 বছর বয়স, মাত্র 32 বছর বয়স ছিল, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 মাসের বাচ্চা। আমরা কিভাবে ভুলে যাবো বলুন? আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে, যে কারণে আমরা 2-3 দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল। কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে, খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। দীর্ঘদিন খালেদা জিয়ার নির্যাতনের পর এই যে তাকেও ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে। তবুও খালেদা জিয়া তো আর গুলি খেয়ে মরেনি। তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া, সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার নামাজ কোথাও হয়নি। আমি পাশাপাশি এটাও বলে রাখি যে শুধুমাত্র খালেদা জিয়ার কারণে, তার ভালো কর্মের কারণে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজাতে অংশগ্রহণ করেছে। বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া। আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না, আসবে কি আসবে না, এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই। সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন, কেমন মন্দ করেন। তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে
রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, আমি জানি না, আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না, অনেক কিছুই আমাদের কানে আসছে, অনেক কিছুই কানে আসছে, কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে, ঘৃণিতভাবে মৃত্যু হবে। হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে, এমন এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি, গুপ্ত হত্যা হয়নি। হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না, সে তথাকথিত রাজনীতিবিদও ছিল না। হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল। বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে, তাদের বিচার যদি এই জাতি না দেখে, তাহলে যারা করবে না, তাদের বিচার জনগণ করবে। সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে, এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই ভাবা দিব, প্রশংসা করব। এতটুকু যদি কেউ বলেন, আপনারা যারা এই যে নির্বাচন আর কিছুদিন আছে মাত্র, প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের কারণ এই সরকার আর পারছে না, এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরো হালকা হয়ে যাবে। এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিনক্ষণ দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে। যদি না দেন এই কথা, তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে। কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলব এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে শেষের দিকে এসে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং করবে। প্লিজ সবাইকে বলবো, পারলে এই কথাটুকু সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন, যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায়, সবাইকেই এই কথাটি দিতে হবে, আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর শহীদ হাদি চত্বর হবে, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আমি একটু খুলে বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইয়ের সার্জাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পেছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2, সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সঙ্গে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে, যেহেতু কাজটা আমি করি নাই। সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো, কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, সে জানতো। যদি সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদিয়াদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করায় দেয়। কিন্তু যখন আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। তো এটা গেল, তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5 আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন, আমি শিওর এই আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের।
যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই, ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করবো, সে কিছুক্ষণ পরে আহ, তারা তো আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করবো। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার, এই প্রতিটা টার্ন ওভারের ব্যাট ট্যাক্স দেওয়া, আমি প্রুফ দেখাই আপনাদেরকে। আহ, প্রতিটারই ব্যাট ট্যাক্স দেওয়া। অ্যান্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে। তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা দুটা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল, এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল, 9 লাখ টাকা আমি ট্যাক্স দর্শক, এই যে দিয়েছি। কথাগুলা শুনেছেন সাইফুর রহমান সাহেব এবং উসমান হাদির খুনি শুটার ফয়সাল যে লাইভে কথাগুলা বলেছে, উসমান হাদির খুনি ফয়সালের কথাগুলা আমি মনে করি প্রত্যেকটা কথাই তার মিথ্যা কথা। দর্শক, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই উসমান হাদির খুনি আমি মনে করি সে বাংলাদেশে আছে। কারণ দুবাই থেকে সে লাইভে এসে বারবার বলতেছে আমি এই ঘটনার সাথে জড়িত না। সে হয়তো দুবাই নেই। সে হয়তোবা বাংলাদেশের কোথাও না কোথাও লুকিয়ে আছে। সামনে হয়তো তার এই বিষয়টা আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, এই সাইফুর রহমান সাহেব যে কথাগুলা বলেছে, উনার কথাগুলা কতটুকু ভালো বলেছে, কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।